গল্পটি শুরু হয় স্কটিশের একটা আইল্যান্ড থেকে, যখন বিষাক্ত একটা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল। এরপরে আমরা বেশ কিছু বাচ্চাদেরকে দেখতে পাই, যারা সবাই একসঙ্গে বসে কার্টুন দেখছিল। ওই মুহূর্তে বাইরে প্রচন্ড চেঁচানোর আওয়াজ শোনা যায়। একজন মহিলা এসে বাচ্চাদেরকে বলে যে তোমরা এখানেই থাকবে, একদম বাইরে বের হবে না, আর দরজাটাকেও ভেতর থেকে লক করে রাখো। তবে এইসব বাচ্চাদের মধ্যে জিমি নামের একটা ছেলে বুঝতে পারে যে বাইরে কিছু একটা হচ্ছে, যার জন্য আমাদের যেতে দেয়া হচ্ছে না। তাই জিমি যখন দরজায় কান পাততে যায়, ঠিক তখনই দরজা ভেঙে জম্বিগুলো ভেতরে প্রবেশ করে আর প্রত্যেকটা বাচ্চাদের উপর আক্রমণ করে। জিমি ওই সময় কোনো মতে পালিয়ে আসে, কিন্তু চোখের সামনে তার পুরো সুস্থ একটা পরিবারকে এই জম্বিদের আক্রমণের কারণে অসুস্থ হয়ে যেতে দেখে। জিমি কিছু বুঝতে না পেরে তো ওখান থেকে দৌড়ে চলে যায় চার্চে, তার বাবাকে গিয়ে সবটা বলতে। আসলে তার বাবা হলো এই চার্চের একজন ফাদার। তার বাবা আগে থেকেই সবটা জানতো, কিন্তু তার মনে কোনো ভয় নেই, কারণ সে বিশ্বাস করে যা কিছু হয় মঙ্গলের জন্যই হয়। এরপর সে তার ক্রুশের নেকলেসটা জিমিকে দিয়ে বলে যে তুমি এখান থেকে দ্রুত পালিয়ে যাও। ঠিক তখনই দেখা যায় জম্বিগুলো চার্চের মধ্যেও প্রবেশ করে আর জিমির বাবাকে কামড়ে ওই ভাইরাস ইনফেক্টেড করে দেয়। ওই ঘটনার পর 28 বছর পার হয়ে যায়। সম্পূর্ণ জায়গাটা মানে আইল্যান্ডকে এখন ঘিরে ফেলা হয়েছে। ওটাকে এখন সবাই জানে কোয়ারেন্টাইন জোন হিসেবে। এরপরে আমরা সমুদ্রের মাঝখানে আরেকটা আইল্যান্ড দেখতে পাই, যেটাকে আবার হোলি আইল্যান্ডও বলা হয়। এখানে এখন সব মানুষরা আশ্রয় নিয়েছে। এই পুরো আইল্যান্ডটাকে ভালোভাবে প্রোটেক্ট করে রাখা হয়েছে, যাতে করে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। মানুষেরা এখানে একটা ছোট্ট কমিউনিটির মতো থাকে আর প্রত্যেকেই একে অপরের খেয়াল রাখে, কিন্তু তাদের রিসোর্স একেবারে লিমিটেড। এই জন্য প্রয়োজনের বাইরে তারা কিছু খরচ করে না। এরপরে আমরা জিমিক নামের আরেকজনকে দেখতে পাই, যার একটা 12 বছরের ছেলেও আছে, নাম স্পাইক। অনেকদিন পর আজকে তারা ব্রেকফাস্টে মাংস খাচ্ছে, কারণ তাদের এখানে মাংস পাওয়া যায় না। মাংস আনতে গেলে মেইনল্যান্ডে যেতে হয়। আর আজকে স্পাইকের জন্য অনেক খুশির দিন, কারণ জীবনে প্রথমবার সে তার বাবার সঙ্গে আজকে মেইনল্যান্ডে যাবে। আসলে এই আইল্যান্ডের বাইরে মানুষরা যে কিভাবে জম্বিদের সঙ্গে লড়াই করে বেঁচে আছে, এটা দেখানোর জন্য সে স্পাইককে বাইরে নিয়ে যাবে। কিন্তু জিমির স্ত্রী আয়লা তো তার ছোট ছেলেকে একদম বাইরে যেতে দেবে না। এরপরে আমরা জানতে পারি যে আয়লা অসুস্থ, তার কিছু মনে থাকে না, আর কথায় কথায় সে অনেক রেগে যায়। সারাদিন সে ঘুমিয়েই থাকে, কিন্তু তার অ্যাকচুয়ালি কি রোগ হয়েছে এটা এখনো জানা যায়নি। আর এরই মধ্যে দেখা যায় আয়লা এতক্ষণে ভুলেও গিয়েছে যে তার ছেলে মেইনল্যান্ডে যাচ্ছে। এরপর স্পাইক তার মাকে স্কুলে যাওয়ার কথা বলে তার বাবার সঙ্গে বেরিয়ে পড়ে। স্পাইক তো বেশ খুশি, আর দেখা যায় প্রত্যেকটা মানুষই তাদেরকে একটা ভালো উইশ করছে, কারণ আজকে তারা মেইনল্যান্ডে যাচ্ছে। এরপর যখন তারা মেইন গেটে গিয়ে পৌঁছায়, তখন গার্ড তাদেরকে রুলস বলে দেয় যে সন্ধ্যের মধ্যে তাদের আবার ব্যাক করতে হবে, কারণ তারা যদি সময় মতো না আসে বা ওখানে গিয়ে হারিয়ে যায়, তাহলে তাদেরকে খুঁজতে এখান থেকে কেউ মেইনল্যান্ডে যাবে না। এই আইল্যান্ড থেকে বাইরে বের হওয়ার জন্য সেখানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র ভাটার সময় দেখা যায়। কিন্তু যখনই জোয়ারের টাইম চলে আসে, তখন এই দ্বীপটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই অবশ্যই তাদেরকে সময়ের খেয়াল রাখতে হবে। এরপরে হাঁটতে হাঁটতে জিমি আর স্পাইক ওই মেইন লাইনে গিয়ে পৌঁছায় আর দেখতে পায় সেখানে অনেক গাছ কাটা। আসলে মূলত এখান থেকে কাঠ নিয়ে তারা ওই আইল্যান্ডে ঘর বাড়ি বানিয়েছে। স্পাইক তো আসলে ছোটবেলা থেকে শুধুমাত্র সমুদ্রই দেখে এসেছে, তাই এত বড় জায়গা দেখে তার বাবাকে জিজ্ঞেস করে যে আমি যদি এখান থেকে সোজা হাঁটি তাহলে কি সমুদ্র দেখতে পাবো? যেহেতু এত বড় জায়গা, তাহলে কোনো না কোনো গ্রাম তো অবশ্যই আছে বাবা, ওখানে মানুষরাও থাকতে পারে। এমন নানান ধরনের কিউরিয়াস প্রশ্ন সে তার বাবাকে করে চলছিল। আসলে জিমি তার ছেলেকে এখানে এনেছে পরীক্ষা নেওয়ার জন্য, যে সে প্রস্তুত কিনা সার্ভাইভ করার জন্য। তারা এই মুহূর্তে যে জঙ্গলে আছে, এখানে একটা অদ্ভুত টাইপের জম্বি আছে। এগুলো খুবই ধীরে ধীরে চলাফেরা করে আর দেখতেও বেশ মোটা। তারা মূলত মাটির পোকামাকড় খেয়ে বেঁচে আছে। স্পাইকের কাজ হলো ওখানে ওরকম একটা জম্বিকে হত্যা করা, কিন্তু স্পাইকের কাছে যে তীরটা আছে ওটা অতটাও বেশি ধারালো নয়, যেটা তার বুকে গিয়ে আঘাত করতে পারে। এই জন্য জিমি তাকে বলে যে তুমি প্রথমে ওর কাঁধে আঘাত করো। জিমি ওটাই করে। জম্বিটাকে তো সে মারতে সক্ষম হয়,
কিন্তু আরেকটা এরকম জম্বি ওর পেছনে ছিল। আর ওই জম্বিটা তখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু এরা এত স্লোলি আসে যে তাদের আওয়াজ কেউ কখনো টের পেত না। কিন্তু ফরচুনেটলি জিমি বুঝতে পারে এবং তাকে হত্যা করে দেয়। আর অন্যান্য জম্বিরা টের পেয়ে এখানে চলে আসার আগেই তারা এই স্থানটা ত্যাগ করে। যেহেতু এখন এখানে কোনো মানুষ নেই, তাই প্রাকৃতিক সৌন্দর্যে পুরো জায়গাটা ভরে উঠেছে। বন্য পশু পাখিরা নিজেদের মনের মতো করে বাঁচতে পারছে। এরপর ওখান থেকে হাঁটতে হাঁটতে তারা একটা ছোট্ট পরিত্যক্ত বাড়িতে এসে পৌঁছায় আর ভেতরে ঢোকে এখানে কিছু আছে কিনা দেখার জন্য। কিন্তু তারা এখানে তেমন কিছুই খুঁজে পায় না। তবে একটু ভেতরে যেতেই দেখতে পায় একটা জম্বিকে কেউ উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এই জম্বিটা কিন্তু এখনো জীবিত আছে আর তার গায়ে কেউ কিছু একটা লিখে রেখেছে। জিমি তখন স্পাইককে বোঝানোর চেষ্টা করেছে, দেখেছো এখানে কি পরিমাণ বিপদ, এই জন্যই আমরা এখানে না থেকে আইল্যান্ডে থাকি। তখন দেখা যায় ওই জম্বিটা সেখানে অনেক বেশি ছটফট করছিল। তাই জিমি স্পাইককে অর্ডার দেয় যে ওকে মেরে ফেলো। কিন্তু স্পাইক তো প্রথমে হেজিটেট ফিল করছিল, কারণ এরকম একটা মানুষকে সে কিভাবে মারবে। তখন জিমি বলে যে ও একটা জম্বি, না ওর মধ্যে আছে কোনো হিতাহিত জ্ঞান না কোনো সেন্স। এটা শুনেই তো ওই জম্বিটা তাদের উপর অ্যাটাক করার আগে স্পাইক তাকে তীর মেরে সেখানেই মেরে ফেলে। এদিকে ওই আইল্যান্ডের সমস্ত বাচ্চাদের আর্চারি ট্রেনিং দেয়া হচ্ছে। অন্যদিকে জিমি আর স্পাইক জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটা বড় সাইজের হরিণ দেখতে পায়, যার শরীরটা পুরো খাওয়া, এমনকি পোকা ধরে গিয়েছে। কিন্তু তার মাথাটা সেখানে ছিল না, ওটা ছিল একটা গাছে লাগানো। তখন জিমি স্পাইককে বলে যে আলফা এই কাজটা করেছে। আসলে এই মুভির গল্পে জম্বিদেরকে নতুন একটা ভ্যারিয়েন্ট মানে আলফা নামে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আলফা জম্বিকে অন্যান্য সব জম্বিরা ভয় করে, সে হলো তাদের লিডার। জিমি যখন বুঝতে পারে যে এখানে আলফাদের উপস্থিতি রয়েছে, তখন সে অ্যালার্ট হয়ে যায় আর তার ছেলেকেও বলে চোখ কান খোলা রেখে সামনের দিকে এগোতে। কিন্তু কিছুটা দূর এগোতেই তারা একটা আলফার মুখোমুখি হয়ে পড়ে আর দূর থেকে অনেকগুলো জম্বিরাও তাদেরকে দেখতে পেয়ে যায়। আর ওই জম্বিরা আসলে আলফার আদেশেই অপেক্ষা করছিল। এরপর আলফা যখন আদেশ দিয়ে দেয়, তখনই ওই জম্বিগুলো জিমি আর স্পাইককে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। স্পাইক তো আসলে অনেক ছোট, সে এত জম্বি একসঙ্গে দেখে অনেক ভয় পেয়ে যায়। এই জন্য সেখানে বেশ কয়েকটি তীরও মিস করে। তাই এখন নিজেদের জীবন বাঁচাতে তারা ওখান থেকে পালিয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে আশ্রয় নেয়। এইভাবে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসে, কিন্তু আলফা তো এখনো ওখানে দাঁড়িয়ে আছে। স্পাইক তো নিজেকে নিয়ে বেশ হতাশায় ছিল, কারণ আজকে সে অনেকগুলো তীর মিস করেছে, যার জন্য এখন তাদেরকে এখানে লুকিয়ে থাকতে হচ্ছে। তবে সে প্রথমবার বাইরে এসেও যথেষ্ট সাহস দেখিয়েছে, এই জন্যই জিমি তার জন্য বেশ প্রাউড। এরপর স্পাইক দেখতে পায় দূরে একটা জায়গায় আগুন জ্বলছে। সে তার বাবাকে জিজ্ঞেস করে ওখানে কি হচ্ছে। জিমি তখন বলে যে আমি তো বলতে পারবো না, ওইদিকে আমি কখনো যাইনি। আজকে রাতটা তো তারা এখানে আশ্রয় নেয়, কিন্তু সকাল হতেই তাদের ঘুমটা ভেঙে যায় একটা কাঁপুনির জন্য। আসলে তারা যেখানে আশ্রয় নিয়েছিল ওই বাড়িটা ছিল বেশ পুরনো, তাই হঠাৎ করে এইভাবে বাড়িটা ভেঙে পড়ছিল। তবে ভাগ্য ভালো যে সময় মতো তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু এখন যেহেতু তাদের লুকানোর জায়গা নেই, তাই জিমি ডিসাইড করে যে তারা আবারও তাদের আইল্যান্ডে ফিরে চলে যাবে। কিন্তু তারা যে ব্রিজটা দিয়ে যাবে ওটা তো এখনো প্রপারলি বের হয়নি, কারণ এখনো জোয়ার চলছে। তবে পানি সেখানে অতটা বেশি ছিল না, তারা ওখান থেকে আস্তে আস্তে দৌড়ে চলে যেতে পারবে। কিন্তু ওই যে আলফা নামের জম্বিটা দাঁড়িয়ে ছিল, সে তো এখনো তাদের পিছু ছাড়েনি। স্পাইক আর জিমি যখন দেখতে পায় পেছনে আলফা, তারা তো জোরে দৌড়ানো শুরু করে। তখন সেই আলফাও তাদের পিছে পিছে দৌড়াতে থাকে। অবশেষে তারা কোনো মতে তাদের গেটের কাছে গিয়ে পৌঁছায় আর বাঁশি বাজাতে শুরু করে, যার কারণে ওয়াচ টাওয়ারে থাকা প্রত্যেকটা মানুষই অ্যালার্ট হয়ে যায় আর তারা একসঙ্গে তীর মারতে শুরু করে। কিন্তু এত অল্প আঘাতে তো আলফা মরে না, তাই এইবার তারা একটা আগুনের তীর ছোড়ে আর ওটার কারণে অবশেষে আলফাটা সেখান থেকে চলে যায় আর জিমি আর স্পাইক তাদের আইল্যান্ডে ফিরে আসে। এই কারণে ওই দিন রাতে একটা পার্টির আয়োজন করা হয়। জিমি এখানে স্পাইকের নামে অনেক প্রশংসা করছে। প্রত্যেকটা মানুষও স্পাইকের এই বীরত্বে অনেক হ্যাপি।
পার্টি শেষে তো জিমি আবার চলে যায় অন্য একটা মেয়ের সঙ্গে একটু মজমাস্তি করার জন্য, কিন্তু এটা আবার স্পাইক দেখতে পেয়ে যায়। স্পাইকের এই জিনিসটা খুবই খারাপ লাগে। তৎক্ষণাৎ ওই ক্লাব ছেড়ে চলে আসে নিজের বাড়িতে। তাদের বাড়িতে তখন ছিল স্যাম নামের এক বয়স্ক লোক, যে গোটা আইল্যান্ডটা দেখাশোনা করে। তাই স্পাইক তাকে ওই আগুনের সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা সে মেইনল্যান্ডের পাহাড়ের উপর দেখেছিল। স্যাম তখন জানায় যে ওখানে একজন ডাক্তার থাকে, যার নাম হলো ইয়াং জেলসন। জম্বিরা আসার পরও ডাক্তার তার জায়গাটা কখনো ছেড়ে আসেনি। তখন স্পাইক বলে যে আমার বাবা তো আমাকে বলেছিল কোনো ডাক্তারের অস্তিত্ব নেই, মানে সবাই মারা গিয়েছে। আসলে স্পাইক তার মায়ের চিকিৎসা করতে চায়, কিন্তু তার বাবা তো বলেছে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারই নেই। এখন যেহেতু সে জানতে পেরেছে যে জঙ্গলের মধ্যে একটা ডাক্তার রয়েছে, কিন্তু তার বাবা তাকে মিথ্যা কথা বলেছে, তাই এই ব্যাপারটা নিয়ে জিমি তার বাবার প্রতি একটা ঘৃণার জন্ম হয়। তার উপরে সে আবার তার বাবাকে অন্য একজনের সঙ্গে দেখেছে। এই সবকিছু মিলিয়ে সে তার বাবার উপর প্রচন্ড রেগে যায়। পরের দিন সকালবেলায় জিমি বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তো জানে না তার ছেলে গতকাল রাতেই বাড়িতে ফিরে এসেছে, এমনকি তার এই কুকর্ম দেখে ফেলেছিল। কিন্তু সে বুঝতে পারছিল তার ছেলে কোনো একটা বিষয় নিয়ে আপসেট। এরপর স্পাইক তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কেন তাকে বলেনি যে ওই জঙ্গলে একজন ডাক্তার থাকে। এরপরেই জিমি সত্যি কথা বলে। আসলে কয়েক বছর আগে তারা ওই স্থানে গিয়েছিল, আর গিয়ে দেখতে পায় এখানে একজন ডাক্তার শত শত লাশকে সুন্দরভাবে সাজিয়ে সেগুলো পুড়িয়ে দিচ্ছে। কিন্তু সে যে কেন এগুলো করছে বা এর পেছনে তার কি উদ্দেশ্য আছে এ বিষয়ে তারা কিছুই জিজ্ঞেস করেনি। তাদের ওই মানুষটাকে দেখে বেশি একটা সুবিধার লাগেনি, তাই ওরা ওখান থেকে সরাসরি পালিয়ে আসে। ওই ঘটনার পর প্রায় 15 বছর পার হয়ে গিয়েছে। এরপর আমরা আর কখনোই ওই দিকে যাইনি। এরপর স্পাইক জিজ্ঞেস করে যে আমার মা মারা গেলে কি তুমি ওই নতুন মেয়েটার সাথেই থাকবে? কথা শুনতে পেয়েই তো তার বাবা অনেক রেগে যায় আর তার ছেলেকে একটা চর মেরে বসে। তখন স্পাইক তো অনেক কষ্ট পায় আর তার মায়ের কাছে চলে যায়। এমনকি জিমিকে বলে তুমি আমাদের কাছে আসবে না, আমাদের থেকে সব সময় দূরে থাকবে। এরপরে স্পাইক চলে যায় বর্ডারের মেইন গেটে। সেখানে গিয়েই সে তাদের যে ঘরটার সমস্ত সাপ্লায়ার থাকে ওখানে আগুন লাগিয়ে দেয়, যাতে করে এখানে থাকা সমস্ত মানুষরাই ব্যস্ত হয়ে যায়। আর এই সুযোগে স্পাইক তার মাকে ওই গেট থেকে বাইরে বের করে নিয়ে চলে আসে সেই মেইনল্যান্ডে। আয়লা যখন বুঝতে পারে যে তারা মেইনল্যান্ডে চলে এসেছে, তখন তো সে বেশ প্যানিক হয়ে যায়, কিন্তু এখন তো তারা ফিরে যেতে পারবে না। তখন স্পাইকও সত্যি কথা বলে দেয় যে তারা এখানে এসেছে একটা ডাক্তারের সঙ্গে দেখা করতে। এরপরই তারা ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যাত্রা পথে তারা একটা বাড়ি দেখতে পায়, যেখানে লেখা ছিল বিহোল্ড হি ইজ কামিং উইথ দ্য ক্লাউডস। পাশে আবার লেখা জিমি। এখন প্রশ্ন হলো কে এই জিমি? এরপর যখন রাত হয়ে আসে তখন তারা একটা জায়গায় আশ্রয় নেয়। রাতের বেলায় শুয়ে শুয়ে আয়লা স্পাইককে জানায় যে তার মুখের সাথে নাকি তার বাবার মুখের অনেকটা মিল আছে। গল্প করতে করতে তারা মার ছেলে ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতের বেলায় সেই জম্বিটা আবারও এখানে চলে আসে। সে তো স্পাইকের একদম কাছে চলে আসে আর এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকাল বেলায় আমরা দেখতে পাই ওই জম্বিটা সেখানে পড়ে মরে আছে। আর এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাতের বেলায় আয়লাই ওই জম্বিকে হত্যা করে স্পাইককে বাঁচিয়ে নেয়। কিন্তু আয়লা যেহেতু সবকিছু ভুলে যেত, তাই এই ঘটনাও তো তার মনে নেই। অন্যদিকে আমরা কিছু নাট্যর সৈন্যদেরকে দেখতে পাই যারা ওখানে খুব বাজেভাবে ফেসে গিয়েছে আর জম্বিদের থেকে বাঁচতে গুলি করতে করতে পালাচ্ছে। কিন্তু জম্বিদের সংখ্যা এতটাই বেশি যে বন্দুকের গুলিও কম পড়ে গিয়েছে। আর ঠিক সেই সময় ওই আলফা জম্বি সেখানে সৈন্যদের ওপর আক্রমণ করে এবং নৃশংসভাবে কয়েকজনকে মেরে ফেলে। তখন এরিক নামের একটা সৈন্য কোনো মতে তার জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে স্পাইক আর আয়লাও বেশ কিছু জম্বিদের কবলে পড়েছে। দুজন লুকাতে লুকাতে তো একটা রেস্টুরেন্টের মধ্যে এসেই পড়ে, কিন্তু এর মধ্যে বেশ গ্যাস ছড়িয়ে আছে। এই গ্যাসটার নাম বেনজিন, যেটা থাকলে দম নেওয়া বেশ কঠিন হয়ে যায়। ঠিক ওই সময় এরিক নামের ওই সৈন্য এসে ওই গ্যাসের ভেতর গুলি চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তো পুরো জায়গাটা বিস্ফোরিত হয়ে যায়, যার কারণে অনেকগুলো জম্বি ওখানে মারা যায়। এরিকই আসলে এখান থেকে স্পাইক আর আয়লাকে বাঁচিয়েছে। সে মনে করছিল যে এদের থেকে হয়তো বা কোনো সাহায্য পাবে, কিন্তু পরে বুঝতে পারে স্পাইক আর আয়লা নিজেরাই হেল্পলেস। এরপর তারা যখন এক জায়গায় বসে কথা বলছিল, তখন তো এরিক হাজার চেষ্টা করে স্পাইককে কিছুই বোঝাতে পারছিল না, কারণ সে তো ছোট দ্বীপটায় বড়
বড় হয়েছে, এত অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে সে কিছুই জানে না। ঠিক তখনই তারা ওখানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর আয়লা ওই আওয়াজটাকে ফলো করতে করতে একটা পরিত্যক্ত ট্রেনের কাছে চলে আসে। সে ওই ট্রেনের মধ্যে ঢুকলে দেখতে পায় যে সেখানে একটা প্রেগনেন্ট জম্বি, সেখানে তার ডেলিভারি পেইন উঠে গিয়েছে। আয়লা তো এই জম্বিটাকে দেখে আর ভয় পায় না, উল্টো সে ওখানে চলে যায় তাকে হেল্প করতে। কিন্তু এর পরবর্তীতে ওই জম্বিটা যখন আয়লাকে আক্রমণ করতে যায়, তখনই এরিক সেটাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তবে ওই বাচ্চাটাকে আয়লা হত্যা করতে দেয় না, কারণ তাকে দেখে একদম নর্মাল বাচ্চার মতোই মনে হচ্ছে। কিন্তু এরিক তো কোনোভাবেই মানবে না, সে মনে করছে যে জম্বির বাচ্চা জম্বিই হবে। এরপর সে আয়লা আর স্পাইককে বলে যে 5 সেকেন্ডের মধ্যে বাচ্চাটাকে আমার কাছে না দিলে কিন্তু আমি সবাইকে গুলি করে দেব। ঠিক তখনই সেখানে ওই আলফা জম্বিটা চলে আসে, আর সে তো এরিককে টেনে নিয়ে একদম নৃশংসভাবে, মানে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করেই মেরে ফেলে। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে তো স্পাইক আর আয়লা দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। এরপর যখনই আলফা সেখানে মৃত জম্বিটাকে দেখতে পায়, তখন বুঝতে পারে এই মানুষগুলোই তাকে হত্যা করেছে। এই জন্যই তো সে আরো বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। স্পাইক ওখান থেকে পালানোর সময় তার গায়ে কিছু তীর মারে, কিন্তু এই তীরে তো তার কিছুই হয় না। এরপরেই দেখা যায় স্পাইকরা পৌঁছে গিয়েছে ওই ডাক্তারের কাছে, আর ওই ডাক্তার তখন একটা মরফিন মেশানো তীর মারে ওই আলফার বুকে, যার কারণে আলফাটা এবার একটু শান্ত হয়। এই ডাক্তারের নামই তো চেলসন। সে তার সারা গায়ে আয়োডিন মাখিয়ে রেখেছে। এই আয়োডিনের কারণে জম্বিরা তার কাছে আসে না। তবে এখানে এসে কিন্তু ওই জম্বিটাকে, মানে আলফাটাকে সে হত্যা করে না, তাকে ওইভাবেই রেখে দেয়। এরপরে ডাক্তার ওই দুইজনকে তার নিজের জায়গায় নিয়ে যায়। এই জায়গাটা দেখতে বেশ অদ্ভুত। চেলসন মানুষের সমস্ত হাড়গোড়কে এক জায়গায় করে গাছের মতো বানিয়ে ফেলেছে, তবে এগুলো সে যে কেন করছে সেটা এক্স্যাক্টলি জানা যায় না। এরপর সে এরিকের মাথাটাকে একদম ধুয়ে পরিষ্কার করে স্বচ্ছ একটা খুলে বের করে নিয়ে আসে, আর তারপর স্পাইককে বলে যে ওটা জায়গা মতো রেখে দিতে। আর তারপর সে স্পাইকের কাছে তার এখানে আসার কারণটা জিজ্ঞেস করে। আয়লাকে যখন এরপর সে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখন বুঝতে পারে যে হয়তো তার ক্যান্সার হয়েছে। আয়লা হয়তো এখন তার ক্যান্সারের একদম 3rd স্টেজে রয়েছে, মানে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে গিয়েছে। এই পর্যায়ে তাকে আর বাঁচানো সম্ভব নয়। আয়লা নিজেও বুঝতে পারছিল তার হাতে বেশি দিন সময় নেই, কিন্তু এতটুকু তার হাতে আছে যে সে কিভাবে মরতে চায়। আয়লা এরপর নিজের ছেলেকে জড়িয়ে ধরে, আর পেছন থেকে চেলসন স্পাইককে একটা অজ্ঞান করা তীর মেরে নিস্তেজ করে দেয়, যাতে করে সে সুস্থ অবস্থায় তার মাকে এত সহজে চলে যেতে দেখতে না পারে। এরপরেই ডাক্তার আয়লাকে একটা নর্মাল ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে একটা শান্তিময় মৃত্যু দেয়, মানে ঘুমের মধ্যে সে মৃত্যুবরণ করে। ডাক্তারের পরে আয়লার সঙ্গেও ঠিক একই কাজ করে, মানে তার শরীর থেকে সমস্ত হাড়গুলো বের করে নিয়ে আসে, আর তারপর খুলিটা স্পাইকের হাতে দিয়ে বলে যে তোমার মায়ের জন্য একটা জায়গা বের করে ওখানেই এটা রেখে দাও। এরপর স্পাইক ওই মনুমেন্টের একদম মাথায় তার মায়ের খুলিটা রেখে দেয়। এত ছোট একটা ছেলেও যে তার মায়ের মৃত্যুকে এভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে, এটাই আমাকে বেশ অবাক করে দিচ্ছিল। কিন্তু বিপদ তো এখনো যায়নি। ওই আলফা জম্বিটা সেই ডাক্তারের ওই জায়গায় এসে আবারও অ্যাটাক করে। এইবার তো সে সরাসরি এসে ডক্টর চেলসনের ওপর আক্রমণ করে। তবে স্পাইক তখন বুদ্ধি করে আবারও সেই অজ্ঞান করা ইঞ্জেকশনটা আলফার হাতে পুশ করে দেয়। আলফা তো সঙ্গে সঙ্গে সেখানে নিস্তেজ হয়ে পড়ে। এরপর ডাক্তার স্পাইককে বলে যে তুমি ওই জম্বি বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাও। স্পাইক তো ওখান থেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু বাড়িতে আর যায় না, কারণ মেইন গেট পর্যন্ত গিয়ে সেই বাচ্চাটা আর তার বাবার জন্য একটা চিঠি লিখে ওখানে রেখে দিয়ে আবারও চলে আসে। স্পাইক ওই চিঠিতে তার বাবাকে লিখেছে তুমি আমার খোঁজ করবে না, সময় আসলে আমি ঠিকই আবার ফিরে আসব। কারণ এখন সে মেইনল্যান্ডের সম্পূর্ণ দেশটা ঘুরে দেখতে চায়। সে এতটা দূরে যেতে চায় যেখান থেকে সমুদ্র আর দেখা যাবে না। জিমি তো এই চিঠিটা পেয়ে খুবই চিন্তিত হয়ে যায়। তার ছোট্ট ছেলেটা এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে। এরপরই দেখা যায় স্পাইক যখন একা একাই এই জম্বি ভর্তি জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তখনই তাকে বাঁচাতে কিছু মানুষ চলে আসে। আর এই মানুষগুলোর লিডারই হলো জিমি, যার গলায় একটা ক্রসের নেকলেসও আছে। তার সম্পূর্ণ টিমই এখানে থাকা জম্বিগুলোকে হত্যা করে দেয়। আর এরপর আমরা এই জিমির আসল পরিচয় দেখতে পাই। মনে আছে বন্ধুরা, 28 বছর আগে ছোট্ট এক জিমিকে তার বাবা একটা ক্রসের নেকলেস দিয়েছিল আর এখান থেকে পালিয়ে যেতে বলেছিল। আমার মনে হয় এটাই হলো সেই জিমি, যে 28 বছর পর একজন পরিপূর্ণ মানুষ হিসেবে ফিরে এসেছে। তবে এই পার্টে জিমি সম্পর্কে আর তেমন কিছুই বলা হয় না। হতে পারে এখানে বেশ কিছু রহস্য লুকিয়ে আছে, কারণ গল্পের বেশ কয়েক জায়গায় আমরা জিমির নাম দেখতে পেয়েছি। হয়তো পরবর্তী কোনো পার্টে এই রহস্যগুলো রিভিল করা হবে। তো তোমাদের আজকের এই গল্প কেমন লেগেছে সেটা
সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও।